ছবি দেখে আসছি। অনেকেই হয়তো আমাকে ভুল বুঝে চলে গেছেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি বড় পর্দার কারোর সাথে। তোমরা থাম্বনেল প্লাস টাইটেল দেখে বুঝতেই পারছো কার সাথে ব্লগটা করছি, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখন বাজছে সকাল 10:30, আর আজ আমরা আসছি সন্ধ্যাহল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। এখানে আজ কিশোর কিশোরী ক্লাবের একটা প্রোগ্রাম আছে, তো এখানে নাকি নায়ক রুবেল আসছে, সেজন্যই আমরা আসছি। মোটামুটি অনেক লোক হয়েছে, এই জন্য অনেক শব্দ হচ্ছিল, আমি কথাই বলতে পারতেছিলাম না, এই জন্য ভয়েস ওভার দিতে হলো। আজ আমরা কোথায় আসছি না, এই দেখো সাইডে কত লোক। এখানে আজ 4টা কেন্দ্রে স্টুডেন্টদের জন্য প্রোগ্রামটা, এরা কিশোর কিশোরী ক্লাবের সদস্য। তো মনে হচ্ছে এদের টিচাররা মনে হয় কোনো কিছু প্র্যাকটিস করাবে, দেখি কি করে। এখন বাজছে 11:30, মেয়ের সাথেই মাঠে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, অপেক্ষা করতেছি কখন আসবে কখন আসবে। আর শুধু আমি না, সবাই অপেক্ষা করছে, কারণ 11টার সময় আসার কথা ছিল, এখন বেজে গেছে 11:30। সাইড থেকে অনেক আওয়াজ হচ্ছিল, ভিডিওই করা যাচ্ছিল না, আর আমার ভয়েস তো শোনাই যাচ্ছিল না। সময় কাটছে না, তো একটা গান শুনে আসি। গানটা সত্যি অনেক সুন্দর একটা গান। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই যে কথা সেই কাজ, বৃষ্টি অলরেডি নেমে পড়ছে, মনে হয় না আর আসবে। যাক, বৃষ্টি থেমে গেছে, এখন যদি আসে তো আসলো, না হলে আধা ঘন্টার মধ্যে চলে যাবে। একটা গাড়ি আসছে, সবাই দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, মনে হচ্ছে আসছে, দেখে আসছে কিনা। এই আসছে নাকি? আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখে আগে আসছে কিনা, পরে নিচে নামবো। আরে এইটাকে দেখি তো, নিচে নেমে দেখি। সবারই একই কোশ্চেন, ম্যাম ওইটা কে, ম্যাম ওইটা কে। পরে জানতে পারলাম ইনি অনুষ্ঠানটা পরিচালনা করবে, আর ইনি ঢাকা থেকেই আসছেন। এখন প্রায় 1:30 বাজে।
কালচারি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সদর সম্মান এবং চলচ্চিত্র জগতের কালচারের মহাপুরুষ ৬৮,০০০ গ্রাম বাংলার সংস্কৃত মানা মানুষের মনের মণিকুঠায় যিনি অবস্থান করে আছেন সেই মহানায়ক মাসুম পারভেজ রুবেল, আপনাকে সাথীবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই কিশোর কিশোরী ক্লাবের কর্মশালার অনুষ্ঠানের এখন দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছে শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তা জনাব স্যার আলমগীর কবির স্যারকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি ঢাকা থেকে যিনি আসছেন আপনারা জানেন সকলে, বাংলাদেশের সুপরিচিত নায়ক। আমরা ছোটবেলা থেকে ওনার ছবি দেখে আসছি। সেই চিত্র জগতে সুনামধন্য নায়ক আজ আমাদের এখানে সাথিয়ার মাটিতে অবস্থান করছে। এটা আমাদের জন্য গর্বের এবং অহংকারের। আমি শুনেছি যে এখানে অনুষ্ঠানটি হচ্ছে সকাল 11টায়। এখানে আসার পর আমি শুনেছি, কিন্তু আমি জানতাম না যে সকাল 11টার সময় অনুষ্ঠান। এখানে যারা মেহমানরা যারা ছিলেন তারা অনেকেই হয়তো আমাকে ভুল বুঝে চলে গেছেন যে উনি চিত্রনায়ক মানুষ, উনি তো একটু ইচ্ছাকৃত হয়তো দেরি করে এসেছেন। বাট আমি ওনাদের অবগতির জন্য জানাতে চাই, এই ধরনের কোনো কর্মকাণ্ড আমার ফিল্ম ক্যারিয়ারও করিনি, আমার জীবনে আমি কখনো হয়নি আমার এটি। বিকজ আমি যখনই যে জায়গায় টাইম দিয়েছি সেই সময়ের অবশ্যই 15 মিনিট আগে আমি সেখানে হাজির হয়েছি। এখানেও যেটি হয়েছে, আমি গতকালকে অনেক রাতে এসেছি যাতে আজকে সকালবেলা 11টার সময় আমি ক্লাসটা ধরতে পারি। তার জন্য কিন্তু আমি গতকালকে রাতে ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এসে অনেক রাতে এসে আমি এখানে আপনাদের এখানে ছিলাম, বেড়াতে ছিলাম। সেইখান থেকে আমাকে বলেছিল সকাল 11টার সময় রেডি থাকতে হবে, 11টার সময় ক্লাস। আমি বলা উচিত না কিছু কিছু জিনিস, তারপর বলি। আমি সকালে উঠে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি 9টা বাজার 10 মিনিট আগে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি 9:30টার মধ্যে 100% রেডি হয়ে আমার ছাত্রদেরকে একদম রেডি করে আমি 9:30 দিয়ে বসেছিলাম। তার পরবর্তীতে আমি কারো বিরুদ্ধেও কথা বলা ঠিক না, বা আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আপনাকে সত্যিটা বলতে হবে। নিজের মান সম্মান বাঁচাবার জন্য আমি কিন্তু 9:30 থেকে রেডি ছিলাম আমার ছাত্রদেরকে নিয়ে, একদম ড্রেস পরা অবস্থায়। বা যে কোনো কারণের জন্যই হোক, এইখানে যারা ছিলেন কর্মকর্তা ওনারা আমাকে টাইমলি নিয়ে আসতে পারেননি। এটা কিন্তু আমার কোনো দোষ নেই। আপনাদের কাছে বলার কারণটি হচ্ছে, না হলে হয়তো আমার মামা সে উদ্ধার করবে পিছনে পেছনে। আসলে আমি কোনো রকম অন্যায় করিনি, এইটা এখানে সকলের জানা উচিত। আরেকটি জানা উচিত, এখানে যারা মেহমানরা এসেছিলেন তাদের কাছে আমি তারপরে বলবো যে ওনারা যাতে আমাকে কোনোভাবেই ভুল না বোঝেন। বিকজ আমি দেরি করিনি, আমি কিন্তু 9:30টার সময় রেডি ছিলাম। বিকজ আমি জায়গাটি চিনি না, এখানে যারা আছেন ওনারা কিন্তু আমাকে নিয়ে আসবেন। যেহেতু ওনারা টাইমলি নিয়ে আসতে পারেননি, এটা মনে করি এটা টোটালটাই ওনাদের ফল্ট, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। তো তারপরও আমি আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো সবাইকে। আপনারা এই অধিদপ্তরে এখনো যারা আছেন এখানে তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা যে আপনারা এখনো সেই 11টার টাইমের এখন প্রায় 1টা-2টোর মতন বাজে, আপনারা এখন অপেক্ষা করছেন। আসলে যেটি হয় এরকম যে ভালো কাজের মধ্যে যদি ব্রেক হয়ে যায়, ব্রেক করে গেলে সেখানে সেই সুন্দর ব্যাপারটি রাখা আসলে কষ্ট হয়ে যায়। তারপরেও আমি বা এখানে যারা এত কষ্ট করার পরও সেই সকাল থেকে অপেক্ষা করে আছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আমার ক্লাবের পক্ষ থেকে, ইয়াং ব্রাদার মার্শাল আর্টস সেন্টার দ্য ফাইট স্কুলের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি এখানে যারা উপস্থিত আছেন
তাদের উদ্দেশ্যে আমি অন্য ব্যাপারে দু চারটি কথা বলি। প্রথমে আমি আমার আত্মপক্ষ সমর্থন করেছি। কেন আমার দেরি হয়েছে আপনারা প্রশ্ন করতেই পারেন আমাকে, যে রবিবার ভাই টাইম দিল 11টার সময়, আপনি 1:30টার সময় কেন আসলেন? দ্যাটস ওয়াই আমি প্রথমেই আগে তুলে ধরেছি, আত্মপক্ষ সমর্থন করেছি। আসলে আমার এখানে যে আমি এই সময় এসেছি, এইখানে আমার কোনো দোষ নেই। আর এখন আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে আমি প্রায় 28টি উপজেলায় গিয়েছি। এটা আমার 29 নম্বর উপজেলা যেখানে আমি এসেছি। তো এখানে আমার এক ছাত্র কারাতে শেখায় এবং সেখানে আমি এসেছি। এবং আমার যেটি আমি বলবো যে মহিলা অধিদপ্তরের আন্ডারে যেটি আছে কিশোর কিশোরীদের যে প্রশিক্ষণ মেলা যেটি আছে, সেখানে আসলে নাচ গান কবিতা আবৃত্তি এগুলো ছিল। এই প্রথমবারের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কারাতেটাকে ইনক্লুড করেছে। তো যে কোনোভাবেই হোক কারাতের ব্যাপারটি যেহেতু আমি অনেক ভালোবাসি, যে কোনোভাবেই হোক সেই কারাতে টোটাল আমি বলবো যে সংযোগ এবং প্রধান মানে বলবো যে শিক্ষক হিসাবে, সেখানে সমন্বয়ক হিসেবে আমাকেই ওনারা বেছে নিয়েছেন। এবং আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি, আমি যেহেতু কারাতে ভালোবাসি, আমি আপ্রাণ চেষ্টা করেছি, চেষ্টা করছি এবং আগামীতেও চেষ্টা করব যাতে করে সারা বাংলাদেশে আমার যাওয়ার কথা আছে প্রায় 300 উপজেলায় আমি যাব, আশা করছি আল্লাহ যদি চান তো আমি যাব। তো 300 উপজেলায় গিয়ে আমি সারা গ্রামে গঞ্জে আমি শেখাবো। তার পাশে আমার ছাত্ররা কিন্তু অলরেডি 4884টা ইউনিয়নে কিন্তু তারা শেখাচ্ছে। তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। এখানে যারা আমি বলবো যে এখানে যারা উপরে স্থানীয় যারা আছেন, আবার আমি বলবো মহিলা অধিদপ্তরে যারা আছেন, তাদের ভিতরে একটি সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটি হচ্ছে যে ওনারা সপ্তাহে 1 দিন ক্লাস করার ব্যাপারে বা 2 দিন ক্লাস করার ব্যাপারে বলেন। তবে আমি ওনাদেরকে বলবো উপর থেকে হয়তো আপনারা চিঠি পেয়ে যাবেন বা পেয়ে গেছেন অলরেডি, যে 7 দিন ক্লাস করেন। 7 দিন মিনিট 6 দিনই ক্লাস করার জন্য সুযোগ করে দিতে হবে। কারণ 2 দিন ক্লাস করলে একটি ছাত্রের পক্ষে কোনোভাবেই কারাতে শেখা সম্ভব না। এটা কিন্তু আপনাদের ব্যবস্থা করতেই হবে। আমাকে বলেছে যে তারা চিঠি পাঠিয়ে দিয়েছে, যদি চিঠি পাঠিয়ে দিয়ে না থাকে আপনারা আমাকে বলবেন, অবশ্যই তারা চিঠি পাঠিয়ে দেবে যাতে করে সপ্তাহে 6 দিন আমার ছাত্ররা ক্লাস করাতে পারে। তো আমি চাই এখানে যারা আছেন তাদের প্রতি আমি আবারও বলবো, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে সত্যিকার অর্থে আমার কোনো দোষ নেই। আমি 9:30 থেকে একদম রেডি ছিলাম। ওনারা যে কোনোভাবেই হোক হয়তো কোনো কারণে যদি ওনাদের টাইমে সমস্যা হয়ে গেছে, তার মধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্যই হোক তারপর অপেক্ষা তো অপেক্ষায়। যারা 11টাতে অপেক্ষা করে আছে, যারা 11টায় অনুষ্ঠান, তারা তো 10টার সময় এসছেন। সেই 10টা থেকে 11, 12, 1 প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি মনে করি লং টাইম। এটা অনেক বড় একটি সময়, এটা একদমই আমি মনে করি এটা আমাদের উচিত না। আমরা যারা করাই ক্লাস তাদের তো কোনোভাবেই উচিত না। এবং আমি বড় করে বলতে পারি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি মনে করি আমি এর আগে 28টি যে উপজেলায় গিয়েছি, আমি যে কোনো অনুষ্ঠানের 10 মিনিট আগে বা 15 মিনিট আগেই আমি সেখানে উপস্থিত হয়েছি। বাট এখানে দেখা গেছে যে আমি 2.5 ঘন্টা পরে ঢুকেছি। বাট আমি আবারও বলবো, আসলে এখানে আমার কোনো দোষ নেই। এখানে দোষ আমি কাউকে কথাই বলবো না। হয়তো বা আল্লাহ তাআলা চাইনি যে আমি 11টার সময় এখানে পৌঁছে, উনি টাইম ধারণ করে রেখে দিয়েছেন আমি 1:30টার সময় আসবো। দ্যাটস ওয়াই আমি 1:30টার সময় এখানে এসেছি। এনিওয়ে, আমরা আসলে কারাতে কেন শিখি এই ব্যাপারে একটু কথা বলা দরকার। কারাতে আমাদের শেখা উচিত, প্রত্যেকটি ঘরে ঘরে একজন কারাতেকা থাকা দরকার। আমরা কারাতে কেন শিখি এই প্রশ্নটি কিন্তু অনেকের মধ্যে আসতে পারে, যেভাবে এত কিছু থাকতে আমরা কারাতে কেন শিখবো। আসলে কারাতে হচ্ছে ইটস এ ফুল প্যাকেজ। এটা একটা ফুল প্যাকেজ, যেরকম বলি আমরা, ইটস এ ফুল প্যাকেজ অফ অল গুড থিং। অনেক ভালো কিছুর সমন্বয় হচ্ছে কারাতে। আবারও বলছি, অনেক ভালো কিছুর সমন্বয় হচ্ছে কারাতে। যা যা ভালো কিছু আছে এটা সব কিছুই কারাতের মধ্যে পাওয়া যাবে। বড়দের প্রতি সম্মান, টাইম জ্ঞান, সহানুভূতিতা, তারপর আত্মবিশ্বাস, আত্মরক্ষা, অনেক কিছু মিশ্রণে হচ্ছে কারাতে। তো কারাতে শিখলে পরে আপনি কিন্তু, আমরা যেরকম বড়দের মধ্যে একটি প্রভাব আছে, বড়রা যেরকম বলে থাকে, মা বাবারা বলে থাকে যে কারাতে শিখলেই রাস্তাঘাটে হয়তো তারা মারামারি করবে। আসলে এটা আপনাদের ধারণাটা একদমই ভুল। যারা কারাতেকা তারা সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সত্যের জন্য যুদ্ধ করে।
কোন অন্যায় কোন কর্মকাণ্ডের মধ্যে নিজেকে কখনোই জড়ায় না। তো আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে কারাতে শিখলে পরে আপনাদের যে একটি ভুল ধারণা আছে, আপনারা যদি মনে করেন কারাতে শিখলে পরে হয়তো বা রাস্তাঘাটে তার মারামারি করবে, আসলে ব্যাপারটি তা না। বরঞ্চ আমি বিশ্বাস করি যারা কারাতে শিখে, যারা কারাতে নিয়ে সামনের দিকে এগোবার কথা চিন্তা করে, তারা কিন্তু ভালো কিছু করে, সমাজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। তো আমি চাই আপনারা আপনাদের ছোট বোনকে বা সন্তানকে, মেয়েকে, ছেলেকে, যারা যেখানে আছে, তারা অবশ্যই অন্যান্যর পাশাপাশি কারাতেটাকে প্রাধান্য দেবেন। কারাতেকে প্রাধান্য দেবেন এই জন্য, অন্যান্য স্পোর্টসে বা অন্যান্য গেমে যা না আপনি পাবেন, তার চেয়ে কারাতের মধ্যে দুটি জিনিস অনেক বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে আত্মবিশ্বাস, যেটি আমাদের সবচেয়ে বেশি দরকার, আর একটা হচ্ছে আত্মরক্ষা, যেটি অন্য কোনো স্পোর্টস আপনাকে দেবে না। আত্মরক্ষা কেন দরকার আমাদের? আমরা গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় আমরা পেপার খুললে পর দেখতে পাই যে এখানে একটি মেয়ে অ্যাসল্ট হয়েছে, ওখানে একটি মেয়েকে গলা চিপে মেরে ফেলেছে, ওখানে একটি মেয়েকে একজন বাস ড্রাইভার ধর্ষণ করেছে। এই ধরনের যে আমরা যেসব নোংরা ঘটনাগুলো আমরা অহরহ দেখতে পাই, এই ঘটনাগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মহল্লায় যদি একজন কারাতেকা থাকে, তাহলে আমরা মনে করি আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের যে নোংরামিগুলো হয়, এই নোংরামিগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। তো সেখানে আমাদের, আপনি যদি মনে করেন যে আপনার ঘরে একটি কারাতেকা তৈরি হয়েছে, আপনার মহল্লায় 10 জন কারাতেকা তৈরি হয়েছে, আমরা জানি, আমরা বিশ্বাস করি, আপনি দেখবেন যে যদি এখানে কোনো রকম অকারণ ঘটে, এই যে প্রশাসনের ভাইরা যারা আছে, ওনারা আসতে পারে কিন্তু যে যেদিকে পারে দৌড়ে পালিয়ে যায়। কারণ কি জানি, ওনারা আসতে পারে তাদের ধরে নিয়ে যাবে, অনেক কিছু হবে। তার মানে ওনারা সমাজ ব্যবস্থার জন্য মেইন অস্ত্র। যেখানে এরকম দুর্নামে বদনামে হয়, মারামারি হয়, প্রশাসনের যে কোনো ভাই আসার সাথে সাথে কি হয়, সেখানে সবাই পালিয়ে যায়। এটা কিন্তু আমরা দেখেছি, আমরা দেখি। ঠিক সেরকম আমরা প্রশাসনিক ভাইয়ের সাথে সাথে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি এলাকায় যদি 10 জন কারাতেকা থাকে, আমি মনে করি তারা যে কোনো জায়গায় যে কোনো অন্যায়, যে কোনো যে কোনো অপরাধমূলক কোনো কর্মকাণ্ড যখন হবে, সেখানে তারা সেখানে প্রতিবাদ করতে পারবে এবং সেই অপরাধকে দমন করবার জন্য প্রতিবাদ করে ধরতে পারবে এবং তার পাশাপাশি সেই লোকটিকে প্রশাসনের কাছে তুলে দিতে পারবে। তারা আইনানুগ ব্যবস্থা নেবে। বাট ব্যাপারটি যেটি হয়, আমরা সবসময় এড়িয়ে যাই। আমার সামনে যদি একটি ঘটনা ঘটে, আমরা এড়িয়ে যাই। এড়িয়ে যাই কেন? আমি একজন সৈনিক না, বিকজ আমরা বিশ্বাস করি, আমি জানি, আমরা জানি একটি দেশ বাঁচানোর জন্য আমাদেরকে আর্মি দরকার, সৈনিক দরকার। বিকজ অন্য একটি দেশ যখন এই দেশকে ইনভেড করবে, তখন কিন্তু প্রশাসনিক ভাইরা আগে যাবে না, আগে দেশকে রক্ষা করার জন্য যাবে কিন্তু আর্মিরা। আর্মিরা কিন্তু দেশকে বাঁচাবার জন্য যায়। যেরকম কিনা ইউক্রেন নিজেকে বাঁচাবার জন্য রাশিয়া যখন আক্রমণ করেছে, তার আর্মিরা যুদ্ধ করছে। ঠিক সেই রকম আমার দেশকে যদি কেউ ইনভেড করতে চায়, তখন আমার দেশের কি করবে? আর্মিরা নাম, তার মানে সৈনিকরা নাম। ঠিক সেই রকম সমাজ ব্যবস্থায় যদি আমাদের কারাতের সৈনিকেরা থাকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি সমাজ ব্যবস্থার মধ্যে প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ঘরে যদি এরকম 1-2 করে সৈনিক থাকে, তাহলে আমরা সমাজের মধ্যে এইসব নোংরামি হওয়ার উচিত, নোংরামি হওয়ার কথা হচ্ছে যেগুলো, আমরা সেগুলা থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে পারবো। সেটা একটি মাত্র উপায়, সেটি হচ্ছে অবশ্যই কারাতে, কারাতে, কারাতে। তো আমি এই কারাতেটাকে ইনক্লুড করার জন্য আমি আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো যে ওনাকে অনেক সাধুবাদ দেই। বিকজ উনি চিন্তা করেছে যে আসলে গ্রামে গঞ্জে মেয়েদের যে অবস্থা, সেখানে যদি কারাতেকে ইনক্লুড করা যায়, তাহলে তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারবে, নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারবে এবং যে কোনো জায়গায় নিজেকে রক্ষা করবার জন্য নিজেকে আত্মবিশ্বাস তৈরি করা, সেটা একমাত্র কারাতে দেবে। এই জন্যই আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কারাতেটাকে কিশোর কিশোরীদের মধ্যে এই প্রথমবারের মধ্যে আমি বলবো যে উনি দিয়েছে। তো ওনার জন্য আমাদের সকলের একটি জোরে হাততালি দেওয়া উচিত যে আমাদের এখানে কারাতেটাকে এটা ইনক্লুড করেছেন। তো আমি আর বিশেষ বক্তব্য রাখতে চাই না, আমরা এখন ভিতরে যাব। ভিতরে যে আমরা কারাতের কিছু প্রশিক্ষণ নিব, আমি কিছু দেখাবো যে আমরা কারাতে কেন করতে চাই, আমরা কি কি কারণের জন্য কারাতে করব, সেটার জন্য আমরা ভিতরে যাব, দেখব। এবং আপনারা যারা যারা ইচ্ছুক, তারা কোনো রকম সমস্যা না করে আমাদের সাথে ভিতরে থাকবে। ধন্যবাদ।
বাইরে বৃষ্টিতে একদম সব কিছু ভিজে গেছে, বাইরে বসার মতো কোনো ব্যবস্থাই ছিল না। এই জন্য ম্যাম আর স্যারকে রুমে বসতে দেওয়া হয়েছে। আর এরপরে তিনি নিজেই ক্যারাটে প্র্যাকটিস করে দেখিয়েছে। যদি আপনারা ভিডিওর বাকি অংশটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এতটুকু সময় তাকে দেখে এবং তার সাথে কথা বলে বুঝতে পেরেছি সে একদম মাটির মানুষ, তার মনে কোনো অহংকার নেই। সত্যি আমরা গর্বিত, সত্যি তিনি খুবই ভালো একটা মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।